হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। আজকে আমরা আমাদের এই চ্যানেলে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ পোর্শন আলোচনা করব। সেটা হচ্ছে ভার্ব। ভার্বকে বাংলায় বলা হয় ক্রিয়া। ঠিক আছে, ভার্বকে বাংলায় বলা হয় ক্রিয়া, রাইট? তাহলে আমরা আমাদের চ্যানেলে ইংলিশ গ্রামারের মনে হয় এই ফার্স্ট ভিডিও আমরা আপলোড করবো, এটা গুরুত্বপূর্ণভাবে, যে ভার্বকে নিয়ে। ভার্বকে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব, সেটা পার্টও হতে পারে। ঠিক আছে, পার্টে পার্টে তোমরা দেখবে ভিডিওটা, এবং যদি তোমরা এই ভার্বকে ভালো করে আয়ত্ত করে নিতে পারো তাহলে তোমাদের ইংলিশ গ্রামার করতে অনেকের খুব সাহায্য হবে। তাহলে তোমরা ভার্বের ক্লাসগুলো মন দিয়ে প্রত্যেকে দেখবে, এবং সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে করানো হবে এই ক্লাসগুলো, যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামস এবং বিভিন্ন এই পড়াতেও কাজে লাগবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট সহকারে দেখবে ক্লাসগুলো, তাহলে তোমরা ভার্বটাকে পুরো আয়ত্ত করতে পারবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। প্রত্যেকে মন দিয়ে দেখো, খাতা কলম নিয়ে বসো, যেগুলো বলবো সেগুলো সব নোট করো খাতায়, এবং নিজেরাই নোট তৈরি করতে পারো। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের ক্লাস। প্রত্যেকে মন দিয়ে রেডি থেকে শোনো। তো সবার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ভার্ব। ভার্ব পড়ানোর আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ ভার্ব। ঠিক আছে, মানে স্যার ভার্ব কি, আপনাদের বলে দেন ভার্ব ভার্ব করছেন, কিন্তু ভার্ব এটা কি আসলে, তাই না? হোয়াট ইজ ভার্ব? এখানে লেখা আছে এ ভার্ব ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ ইন্ডিকেটিং অ্যান অ্যাকশন, ইভেন্ট অর স্টেট। বলছে একটি ভার্ব একটি ওয়ার্ড ইজ এ ওয়ার্ড অর এ ফ্রেজ, একটি ফ্রেজ হতে পারে, ঠিক, একটি শব্দগুচ্ছ, অ্যান্ড অ্যাকশন ইভেন্ট, একটি ঘটনা, একটি স্টেট, একটি অবস্থা হতে পারে। ঠিক আছে, সেটাকে বলছে আমরা ভার্ব। সিম্পলি এখানে ওটাকে ভার্ব বলা হচ্ছে। ঠিক না? এবারে কি বলছে, দেখো এখানে দেওয়া আছে হি টিচ আস ইংলিশ। এখানে অর্থাৎ তাহলে ভার্বের সংখ্যাটা আমি কি বললাম, ভার্বের সংখ্যাটা হচ্ছে যে, এবার বলতে পারো সে শব্দে যা কোনো বাক্যে কোনো একটি কাজ, ঘটনা বা অবস্থার প্রকাশ করে তাকে আমরা ভার্ব বলে থাকি। যে কোনো একটি বাক্যে কোনো একটি কাজ, ঘটনার কোনো একটি বাক্যে যে কোনো একটি কাজ, অ্যাকশন, কাজ, ঘটনা বা অবস্থার ইয়ে করে প্রকাশ করে তাকে আমরা ভার্ব বলে থাকি, রাইট? কোনো বাক্যে কোনো কিছু হওয়া, কাজ হওয়া, কোনো কিছু কাজ, কোনো কিছু হওয়া, কোনো কিছু থাকা, কোনো কিছু ঘটা বোঝালে সেটাকে আমরা ভার্ব বলবো, ভার্ব। তাহলে দেখো এখানে নিচে দেওয়া আছে কি হি টিচ আস ইংলিশ। এটা একটা অ্যাকশন হিসেবে ধরা হয়েছে। ঠিক আছে, হি টিচ আস ইংলিশ এটা একটা অপশন হিসেবে দেওয়া হয়েছে, অ্যাকশন হিসেবে। তাহলে হি টিচ আস ইংলিশ একটা অ্যাকশন হিসেবে দেওয়া হয়েছে। দেন দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড এট নাইট এটা একটা ইভেন্ট হিসেবে দেওয়া হয়েছে। হি ইজ ইন পুয়ার হেলথ এটা একটা স্টেট হিসেবে দেওয়া হয়েছে, রাইট? তাহলে এখানে যেগুলো বোঝানো হয়েছে, যে একটা অ্যাকশন বোঝানো হচ্ছে, একটা ইভেন্টে বোঝানো হচ্ছে, একটা মানে স্টেট অবস্থা হিসেবে বোঝানো হচ্ছে। ঠিক, তাহলে যেমন দেখো এখানে হি টিচার্স ইংলিশ এটা অ্যাকশন হিসেবে কিন্তু এখানে অ্যাকশনটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তারপরে দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড এট নাইট, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড এট নাইট, অর্থাৎ এটা তোমার একটা হ্যাপেন্ড এট নাইট, কখন? অ্যাট নাইটে হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, একটা ইভেন্ট হিসেবে ধরা হচ্ছে, অ্যাট নাইট। এবং হি ইজ ইন পুয়ার হেলথ কেমন অবস্থায়? পুয়ার অবস্থায়, তাহলে এটা একটা অবস্থা হয়ে বোঝানো হচ্ছে, কেমন অবস্থায়? পুয়ার অবস্থায় রয়েছে। তাহলে এক্ষেত্রে ভার্বকে আমরা তিনটে দেখতে পাচ্ছি, মানে একটা ইয়েতে একটা বাক্যে, একটা শব্দে বা একটা সেন্টেন্সে যদি কোনো একটা কাজ ঘটা, হ্যাঁ, কোনো একটা কাজ হওয়া, কোনো একটা ঘটনা, অবস্থার প্রকাশ করে, তখন তাকে আমরা বলবো ভার্ব। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছে আমরা ভার্বের শ্রেণী বিভাগে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভার্বকে প্রধানত দুটি ভাগে আমরা ভাগ করে থাকি, একটা হচ্ছে মেন ভার্ব, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। একটা মেন ভার্ব, একটা অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, মেন ভার্বকে আমরা বলে থাকি মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এবং অক্সিলিয়ারি ভার্বকে আমরা বলে থাকি অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। বোঝা গেল? মেন ভার্বকে আমরা বলে থাকি প্রিন্সিপাল, অক্সিলিয়ারি ভার্বকে আমরা বলে থাকি হেল্পিং ভার্ব। ঠিক আছে, এবারে এই মেন ভার্বেরও আরো অনেকগুলি ভাগ রয়েছে। ঠিক, এবং প্রিন্সিপালের আরো অনেকগুলি ভাগ রয়েছে। যেমন মেন ভার্বের রয়েছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। কোনো একটি অবজেক্ট হিসেবে যদি কোনো গ্রহণ করা হয়, অবজেক্টের গ্রহণ করার ক্ষেত্রে মেন ভার্বকে দুটি ভাগ করা যায়, একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। তারপর রেগুলার, ইররেগুলার, একটি ইডি বা গ্রহণ করা, এটাও বলে দেবো। রেগুলার, ইররেগুলার মানে একটা চিরাচরিত চলে আসা ইডি যোগ থাকা ভার্বকে বলা হয় রেগুলার, ইডি যোগ না থাকা ভার্বকে বলা হয় ইররেগুলার। ফাইনাইট এবং নন ফাইনাইট মানে একটা সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী একটি ভার্ব কীভাবে চেঞ্জ হচ্ছে বা কীভাবে পরিবর্তন হচ্ছে, সেই হিসেবে দুটি ভাগ করা যায়, একটি ফাইনাইট, একটি নন ফাইনাইট। এটা মেন ভার্বের ভাগ রয়েছে। এবার নন ফাইনাইট ভার্বেরও আরো ভাগ রয়েছে তিনটি, একটি জিরান্ড, একটি পার্টিসিপাল, এবং একটি হচ্ছে তোমার ইনফিনিটিভ। তাহলে অক্সিলিয়ারি ভার্ব এবং হেল্পিং ভার্ব কি রয়েছে? অক্সিলিয়ারি ভার্বের দুটি ভাগ, একটি হচ্ছে মডাল ভার্ব, একটি হচ্ছে প্রিন্সিপাল অক্সিলিয়ারি। একটি মডাল অক্সিলিয়ারি, একটি মডাল অক্সিলিয়ারি এবং একটি প্রাইমারি অক্সিলিয়ারি। মডাল অক্সিলিয়ারি যেগুলো, সেগুলো আমরা বলে থাকি যে ক্যান, কুড, ঠিক আছে, এগুলো মে, মাইট, মাস্ট, এগুলো অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি হচ্ছে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলো। ঠিক,
আমার তো এরকমভাবে নোটটি রেডি করা নেই, তো আমাদেরকে যেগুলো মুখে বলে যাবো সেগুলো তোমরা খাতায় নোট করে থাকবে এবং নিজেরা নোট তৈরি করতে প্রিপেয়ার করতে পারবে। তাহলে এগুলো ছিল মেন ভার্বসের উদাহরণ। এবারে আমরা একটা সেন্টেন্সে কীভাবে বুঝবো যে কোনটি মেন ভার্ব কোনটি হেল্পিং ভার্ব, ঠিক আছে, সেটা আমরা বুঝবো এই দুটি এক্সাম্পলের মাধ্যমে। তো দেখো তোমরা নিচে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, দে আর ড্রয়িং পিকচার্স। তোমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ শুনতে পাও, আমাদের এখানে কাজ চলছে তাই আওয়াজটি আসছে, কিছু মাইন্ড করো না, ক্লাসে মনোযোগ দাও। তাহলে দেখতে পাচ্ছ দে আর ড্রয়িং পিকচার্স লেখা আছে, দে আর ড্রয়িং পিকচার্স। এখানে একটা এক্সাম্পল আমি নিজে লিখলাম। দেখো এখানে আমাদের ভার্ব কোনটি বলো তো, এখানে ভার্ব কটি আছে, এই সেন্টেন্সে ভার্ব কটি আছে? এই সেন্টেন্সে প্রধানত ভার্ব হচ্ছে দুটি, একটা হচ্ছে ড্রয়িং, প্রত্যেকে বলবে ড্রয়িংটা সবার আগে বলবে, কিন্তু এখানে একটা ভার্ব রয়েছে আর, এটাকে আমরা বলি বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এখন বলছি আমি আর কি অক্সিলারি ভার্ব। তাহলে আমরা মূল ভার্ব থেকে ধরবো, তখন ড্রয়িংটা ধরে নেব। দে আর ড্রয়িং পিকচার্স, তারা ছবি আঁকছে। এই সেন্টেন্সে কোন ভার্বটি দ্বারা কাজ করা হচ্ছে বলো তো, কোন ভার্বটি দ্বারা কাজ করা বোঝাচ্ছে? দে আর ড্রয়িং পিকচার্স, তারা কি করছে? তারা ছবি আঁকছে। তাহলে এই ড্রয়িং দ্বারাই তো কাজ করা বোঝাচ্ছে, তাই না? এই ড্রয়িং দ্বারা তো কাজ করা বোঝাচ্ছে। দে আর ড্রয়িং পিকচার্স, তারা কি করছে? তারা ছবি আঁকছে, এটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে। তাহলে এই কাজ করা বোঝানে এই অ্যাকশন ভার্ব, তাহলে কাজ করা যখন বোঝায় তখন আমরা কি বলতে পারি? তখন আমরা একে বলতে পারি এটি হচ্ছে একটি অ্যাকশন ভার্ব। এটি হচ্ছে একটি অ্যাকশন ভার্ব, অর্থাৎ এর দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, তাই এটি হচ্ছে একটি অ্যাকশন ভার্ব। এবারে তাহলে অ্যাকশন ভার্ব যখন বটে, তাহলে আমরা একে মূল ভার্ব বলবো, মেন ভার্ব বলবো, ঠিক আছে, একে আমরা বলবো মেন ভার্ব, কারণ এদের কাজ করে বোঝাচ্ছে সেন্টেন্সে এ একটা প্রধান ভূমিকা গ্রহণ করছে কাজ করার ক্ষেত্রে, তাহলে একে আমরা বলবো মেন ভার্ব। তাহলে স্যার এই আরটাকে আমরা কি বলবো? আরটাকে আমরা অক্সিলারি ভার্ব বলছি, বি ভার্বের মধ্যে ফেলছি আমরা, হ্যাঁ, আরটাকে আমরা বলছি, কিন্তু আরটা কি শুধু আরটাও তো এখানে মেন ভার্ব হতে পারতো, কেন মেন ভার্ব হলো না? কারণ আরটা এখানে ড্রয়িংটাকে কি করছে? ড্রয়িংটাকে তোমার হেল্প করছে। কিভাবে হেল্প করছে? ধরো এখানে যদি আর না থেকে থাকতো, যদি থাকতো উইল, ঠিক আছে, যদি থাকতো উইল বা যেহেতু হ্যাভ, দে হ্যাভ ড্রয়িং পিকচার্স, দে উইল ড্রয়িং পিকচার্স, এক্ষেত্রে কি হলো? দেখো সময়টা চেঞ্জ হচ্ছে, টাইমটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে এই জায়গায় যে উইলটা হ্যাভটা হতে পারতো, আরও বদলে উইল হতে পারতো, হ্যাভ হতে পারতো, তাতে কোনো জায়গা নেই, কিন্তু তাই কি করছে? এই দুটো জায়গায়, এই দুটি না হয়ে এই আরটি হয়েও কিন্তু ড্রয়িংটাকে হেল্প করছে, ড্রয়িংটাকে হেল্প করছে, তাই আরটাকে আমরা বলবো হেল্পিং ভার্ব এবং ড্রয়িংটাকে এখানে আমরা বলবো মেন ভার্ব। বোঝা গেল কি বলতে চাইছি আমি? বোঝাতে পারলাম? আমি বলতে চাইছি যে এখানে আরটা যেটা রয়েছে, আরের বদলে উইলও হতে পারতো, হ্যাভও হতে পারতো, কিন্তু হলো না। কেন হলো না? কারণ ওর সঙ্গে কোনো সঙ্গ আছে না, কারণ এখানে সময় দিচ্ছে, সময় হিসেবে কাজটা হচ্ছে। এখানে মেন ভার্ব আমাদের কাজ করা ভাব কোনটা? আমাদের অ্যাকশন ভার্ব এখানে ড্রয়িংটা, কারণ তারা কি করছে? তারা ছবি আঁকছে। তারা আমাদের অ্যাকশন ভার্ব ড্রয়িং, অ্যাকশন ভার্ব যখন ড্রয়িং তখন এটা হচ্ছে মেন ভার্ব, এবং এই মেন ভার্বটাকে সময় হিসেবে গ্রহণ করছে, কাজ সময় দিচ্ছে কি আরটা। আর হিসেবে উইলও হতে পারতো, হ্যাভও হতে পারতো, কিন্তু এখানে আর হয়েছে, তাই যা হয়েছে তাই এখানে কি করছে? হেল্প করছে, আরটা ড্রয়িংকে হেল্প করছে, তাই আমরা আরটাকে বলবো হেল্পিং ভার্ব এবং ড্রয়িংটাকে আমরা বলবো মেন ভার্ব। বোঝা গেল? একইভাবে আমাদের আরো দুটো এক্সাম্পল এখানে রয়েছে, তোমরা যদি দেখো বুঝতে পারবে। তাহলে দেখো কি বলেছে, উই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, আমরা গতকাল ক্রিকেট খেলেছিলাম। উই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, আমরা গতকাল কি খেলেছিলাম? ক্রিকেট খেলেছিলাম। এখানে আমরা তোমরা বলো তো, এখানে কোন কাজটি দ্বারা কাজ করে, কোন ভার্বটি দ্বারা কাজ করা বোঝাচ্ছে? এখানে প্লেড স্যার, এখানে তোমরা বলবে প্লেড স্যার, প্লেড দ্বারা এখানে বোঝাচ্ছে কাজ করা, প্লেডটা এখানে অ্যাকশন ভার্ব হিসেবে গণ হচ্ছে। তাহলে এবার তোমরা বলো তো এই প্লেডটা এখানে কি ভার্ব হবে? অক্সিলারি ভার্ব হবে, মানে হেল্পিং ভার্ব হবে, না মেন ভার্ব হবে? তোমরা প্রত্যেকে বলবে স্যার এটা হবে মেন ভার্ব, কারণ এখানে কোনো রকম একে হেল্প করার জন্য কোনো ভার্ব নেই, তাই নিজের থেকে নিজে সেন্টেন্স তৈরি করেছে, নিজের থেকে এখানে উচ্চারিত হচ্ছে, নিজের থেকে এখানে দাঁড়িয়ে রয়েছে। উই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, তাহলে আমরা গতকাল ক্রিকেট খেলেছিলাম, আমরা গতকাল কি করেছিলাম? ক্রিকেট খেলেছিলাম। উই প্লেড ক্রিকেট, তাহলে প্লেডটা হয়ে যাবে এখানে একটা মেন ভার্ব। বোঝা গেল? নেক্সট, দে হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, দে হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, এখানে তোমরা বলবে স্যার ভার্ব কোনটা? এখানে তোমরা বলবে ভার্ব কোনটা? তোমরা প্রত্যেকে বলে দেবে এখানে ভার্ব হচ্ছে স্যার এই হ্যাভটা, এটা অক্সিলারি ভার্বের হ্যাভ ভার্বের মধ্যে পড়ছে, তাহলে তোমরা বলে দেবে স্যার এখানে হ্যাভ ভার্ব রয়েছে। এবারে তোমরা এখানে বলো যে এখানে বাকি অন্য কোনো ভার্ব দ্বারা কাজ করা বোঝাচ্ছি, এখানে কোনো অ্যাকশন ভার্ব রয়েছে কি? এখানে কোনো অ্যাকশন ভার্ব রয়েছে? উত্তর হবে না, এখানে কোনো ভার্ব দ্বারা কাজ করা বোঝাচ্ছে না। তাহলে দে হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, আমরা এই হ্যাভটাকে এখানে আমরা কি বলবো? এখানে আমরা হেল্পিং ভার্ব বলবো না মেন ভার্ব বলবো? তোমরা কিন্তু প্রত্যেকে দেখবে অনেকের মধ্যে বলে দেবে যে স্যার এখানে এই হ্যাভটাও এখানে হেল্পিং ভার্ব হবে, কিন্তু হ্যাভটা এখানে হেল্পিং ভার্ব হবে না, কারণ এখানে হ্যাভটা হয়ে যাবে আমাদের এখানে মেন ভার্ব।
কেন মেন ভার্ব হবে স্যার? আপনি একটু আগে বললেন যে হ্যাভ হচ্ছে তোমার হেল্পিং ভার্ব এবং বাকি যেটা রয়েছে অ্যাকশন ভার্ব সেটা মেন ভার্ব, আপনি কাজটা করছেন। কিন্তু না, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা যে দে হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, তাদের একটি সুন্দর বাগান আছে। দে হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, ঠিক আছে। এখানে হ্যাভ আছে, বাকি অন্য কোনো ভার্ব তোমরা দেখতে পাচ্ছ যা দ্বারা অ্যাকশন বোঝাচ্ছে বা কাজ করা বোঝাচ্ছে? সেরকম কোনো ভার্ব নেই। তাহলে যখন নিজের থেকে একটা অক্সিলারি ভার্ব নিজের থেকে পুরো সেন্টেন্স দাঁড়িয়ে থাকবে, একাই নিজে থেকে চালানো করবে, তখন সেটাকে আমরা বলবো মেন ভার্ব। তাহলে এই ভার্বে, এই সেন্টেন্সে মেন ভার্ব হচ্ছে হ্যাভ। এই সেন্টেন্সে মেন ভার্ব হচ্ছে হ্যাভ। তাহলে উই প্লেড ক্রিকেটের সাথে এখানে মেন ভার্ব প্লেড হয়ে যাবে, কারণ এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। তাহলে এখানে নিজের থেকে রয়েছে, তাই এটা হচ্ছে মেন ভার্ব। এবং এখানেও কোনো হেল্পিং ভার্ব না থাকা সত্ত্বেও একটি হেল্পিং ভার্ব আছে, কিন্তু এটা হেল্পিং ভার্ব হিসেবে গণ্য হবে না, কারণ এখানে নিজের থেকে একটি ভার্ব আর কোনো ভার্ব নেই। তাই এই হ্যাভটা এখানে হয়ে যাবে মেন ভার্ব। ক্লিয়ার? আশা করছি বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে যখন তোমাদের ক্লিয়ার হয়েছে, আমরা চলে যাবো নেক্সট পোর্শন, নেক্সট পেজে। দেখো, এই পেজে টাইপস অফ ভার্বস নিয়ে আমরা আলোচনা করবো, যেটা আমরা একটু আগে বলে দিলাম যে রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, তারপরে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট, ইনফাইনাইট হয়, নন ফাইনাইট হয়। ঠিক, আমরা সংজ্ঞায় পড়ে আসছি, আমরা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করবো, তারপর আমরা সংজ্ঞাতে আসবো। ক্লিয়ার? তাহলে তোমাদের সামনে এই পেজে আমি এক্সাম্পল রেখেছি, এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করবো, প্রত্যেকে মন দিয়ে বুঝবে। দেখো, আমরা এখন বুঝবো ট্রান্সিটিভ ভার্ব কি এবং ইনট্রান্সিটিভ ভার্ব কি। রাইট, আমি একটু সংজ্ঞাটা বলে দিই। দেখো, ট্রান্সিটিভ ভার্ব মানে কোনগুলো? অন দ্য বেসিস অফ টেকিং অবজেক্ট, অন দ্য বেসিস অফ টেকিং অবজেক্ট মেন ভার্বস আর অলসো ক্লাসিফাইড ইন্টু টু টাইপস, they are also classified into two types. They are transitive and intransitive. তার একটা হচ্ছে ট্রানজিটিভ এবং একটা হচ্ছে ইনট্রানজিটিভ। অর্থাৎ অবজেক্ট গ্রহণের ক্ষেত্রে মেন ভার্বের দুটি ভাগ রয়েছে, একটি ট্রানজিটিভ ভার্ব, একটি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে দেখো, বিরাট কোহলি একটা এক্সাম্পল আছে, বিরাট কোহলি থ্রিউ দ্য বল টু রোহিত। বিরাট কোহলি থ্রিউ দ্য বল টু রোহিত। এখানে আমরা একটা শর্টকাট নিয়ম জেনে নিই, একটা ছোট্ট ক্ষুদ্র নিয়ম, যে কোনো কিছু সাবজেক্ট খোঁজার ক্ষেত্রে আমাদেরকে কীভাবে আমরা জানবো, কোনো কিছু অবজেক্ট খোঁজার ক্ষেত্রে আমরা কীভাবে জানবো যে এখানে একটা অবজেক্ট রয়েছে বলে। বোঝা গেল? রাইট, মানে কি বলো না, যে একটা সেন্টেন্সে অবজেক্ট রয়েছে কি না সেটা আমরা জানবো কীভাবে? সেটা আমরা জানবো আমরা যদি সেই সেন্টেন্সে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করি। তো আমরা যদি হুম এবং হোয়াট দিয়ে কোশ্চেন করি, সেটা আমরা কিন্তু সেই সেন্টেন্সে একটা অবজেক্ট পাবোই। ঠিক আছে, এবার যদি না পাই তখন সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ, যদি পাই সেটা হয়ে যাবে ট্রানজিটিভ। যেমন দেখো, বিরাট কোহলি থ্রিউ দ্য বল টু রোহিত। বিরাট কোহলি কি করলো? থ্রিউ দ্য বল টু রোহিত, বলটা রোহিতের দিকে ছুটলো। আমরা এখানে হোয়াট দিয়ে কোশ্চেন করছি, হোয়াট বিরাট কোহলি ডাজ, বিরাট কোহলি থ্রিউ দ্য বল টু রোহিত। বিরাট কোহলি কি করলো? বিরাট কোহলি রোহিতের দিকে বলটা ছুটলো। ঠিক আছে, বা বিরাট কোহলি কাকে বল ছুটলো? রোহিতকে বল ছুটলো। ঠিক আছে, তাহলে এখানে আমরা হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করে কিন্তু একটা অবজেক্ট পাচ্ছি, দ্য বলটা পাচ্ছি আমরা। তাহলে এই যে আমরা হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করলাম, কোশ্চেন করে আমরা যেটা পেলাম যে হোয়াট হুম দিয়ে কোশ্চেন করে যেটা পেলাম, বিরাট কোহলি কি ছুটলো? বিরাট কোহলি বল ছুটলো। বিরাট কোহলি কার দিকে বলটা ছুটলো? রোহিতের দিকে বলটা ছুটলো। ঠিক আছে, তাহলে বিরাট কোহলি কি করলো? বিরাট কোহলি বল ছুটলো রোহিতের দিকে। তাহলে আমরা একটা অবজেক্ট পাচ্ছি, তো পাচ্ছি অবজেক্ট হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করে। অবজেক্ট কি আমাদের? অবজেক্ট হচ্ছে দ্য বলটা আমাদের হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এটা কি হবে? এটা যাবে একটা ট্রানজিটিভ ভার্ব, হ্যাঁ, ট্রানজিটিভ ভার্ব, কারণ ট্রানজিটিভ এখানে অবজেক্ট রয়েছে। তাহলে অবজেক্ট গঠনের ক্ষেত্রে যেটা বললাম যে অবজেক্ট থাকার ক্ষেত্রে ট্রানজিটিভ, না থাকার ক্ষেত্রে ইনট্রানজিটিভ। চলো নেক্সট এক্সাম্পলটা লক্ষ্য করি আমরা। নেক্সট এক্সাম্পলে বলেছে, বৈশাখ গেভ সর্পিতায় পেন। বৈশাখ সর্পিতাকে একটি কলম দিল। বৈশাখ সর্পিতায় কি দিল? আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করছি, কি দিল? হোয়াট কোশ্চেন করছি, হুম দিয়ে কোশ্চেন করতে পারি, বৈশাখ কাকে কি দিল? বৈশাখ সর্পিতাকে একটি কলম দিল। এখানেও এই পেনটা একটি অবজেক্ট হিসেবে গ্রহণ হচ্ছে। তোমরা যদি সাবজেক্ট প্রেডিকেট জেনে থাকো তাহলে তোমরা ইজিলি এটা বুঝতে পেরে যাবে। বৈশাখ গেভ সর্পিতায় পেন, বৈশাখ কি দিল? বৈশাখ সর্পিতাকে একটি কলম দিল। হ্যাঁ, যেমন একটা বিরাট কোহলি কি ছুটলো? বল ছুটলো রোহিতের দিকে। তাহলে বৈশাখ কি করলো? বৈশাখ সর্পিতাকে একটি কলম দিল। তাহলে এখানে একটা সাবজেক্ট রয়েছে, এ পেন একটা সাবজেক্ট, সরি মিস্টেক হচ্ছে আমার, এখানে একটা অবজেক্ট রয়েছে, এ পেন একটা অবজেক্ট এবং দ্য বল একটা, এখানেও একটা অবজেক্ট রয়েছে, দ্য বল একটা অবজেক্ট। তাহলে বৈশাখ গেভ সর্পিতায় পেন, বৈশাখ সর্পিতাকে একটি কি দিল? বৈশাখ সর্পিতাকে কলম দিল, এখানে একটা অবজেক্ট, এবং বিরাট কোহলি থ্রু দ্য বল টু রোহিত, এখানে দ্য বলটা একটা অবজেক্ট। তাহলে দুটো সেন্টেন্সে কিন্তু আমাদের অবজেক্ট বর্তমান রয়েছে। তাহলে অন দ্য বেসিস অফ টেকিং অবজেক্ট, এখানে মেইন ভার্ব দুটি কারণ হয়ে থাকে, একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। তাহলে আমরা বলতে পারি যে প্রথমে দুটি এক্সাম্পল রয়েছে, সেখানে অবজেক্ট গ্রহণ করা হচ্ছে, এবং অবজেক্ট গ্রহণ করার ক্ষেত্রে আমরা বলতে পারি ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার?
চলো নেক্সট নেক্সট এক্সাম্পল আর কি বলছি দেখা যাক। শ্রীতমা ড্যান্সড, শ্রীতমা নাচল, শ্রীতমা ড্যান্সড। আমরা যদি এখানে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, হোয়াট শ্রীতমা, শ্রীতমা ড্যান্সড হোয়াট, শ্রীতমা কি নাচলো, শ্রীতমা ড্যান্সড হুম, শ্রীতমা কাকে নাচলো, কোনো আমরা অ্যান্সার পাচ্ছি? উত্তর হবে না স্যার, পাচ্ছি না। উত্তর হবে না। শ্রীতমা কি নাচলো, শ্রীতমা কাকে নাচলো। যখন আমরা হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করে কোনো অবজেক্ট পাচ্ছি না, তখন সেটাকে আমরা বলবো কি ইনট্রানজিটিভ ভার্ব। কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? বোঝা যাচ্ছে প্রত্যেকের? ইজিলি ব্যাপার, একটা সহজে বুঝতে পারবে তোমরা। The rabbit has been sleeping for 3 hours. The rabbit has been sleeping for 3 hours. খরগোশটি যাবত 3 ঘন্টা ধরে ঘুমোচ্ছে। 3 hours. ঠিক আছে, তাহলে আমরা যদি কোশ্চেন করি, খরগোশটি কি 3 ঘন্টা ধরে ঘুমোচ্ছে, খরগোশটি কাকে 3 ঘন্টা ধরে ঘুমোচ্ছে, কোনো অ্যান্সার পাচ্ছি আমরা? উত্তর হবে না স্যার, পাচ্ছি না। তাহলে দ্য র্যাবিট হ্যাজ বিন স্লিপিং ফর 3 hours, খরগোশটি কি 3 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, খরগোশটি কাকে 3 ঘন্টা ধরে ঘুমাচ্ছে। আমরা কোনো অবজেক্ট পাচ্ছি? উত্তর হবে না স্যার, পাচ্ছি না। তাহলে এখানে যখন আমরা দুটো সেন্টেন্সে অবজেক্ট পাচ্ছি না, তাহলে আমরা এটা কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে সাবজেক্ট গ্রহণ অবজেক্ট গ্রহণ করার ক্ষেত্রে আমাদের যে ভার্ব রয়েছে, সে ভার্বের দুটি ভাগ গ্রহণ করা থাকে। একটি হচ্ছে ট্রান্সিটিভ, একটি ইনট্রান্সিটিভ। অবজেক্ট যে গ্রহণ করবে তাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব, অবজেক্ট যে গ্রহণ করবে না তাকে বলা হয় ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্বের এক্সাম্পল এই দুটো দেখতে পারো তোমরা। বিরাট কোহলি থ্রু দ্য বল টু রোহিত, এখানে দ্য বল রয়েছে একটা, বৈশাখ গেও সর্বিদায় পেন, এখানে পেন রয়েছে। শ্রীতমা ড্যান্স, এখানে কোনো অবজেক্ট নেই, অথবা এটি একটি ইনট্রান্সিটিভ ভার্ব। দ্য র্যাবিট হ্যাজ বিন স্লিপিং ফর 3 hours, এখানে কোনো অবজেক্ট নেই, তার এটি একটি ইনট্রান্সিটিভ ভার্বের একটি এক্সাম্পল। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। নেক্সট আমরা জানছিলাম যে মেন ভার্বের পুরো আজকে আমরা পোর্শনটা আলোচনা করব। মেন ভার্বের আমাদের ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ বুঝলাম, মেন ভার্ব আমরা বুঝলাম, অক্সিলারি ভার্ব বুঝলাম। এবারে মেন ভার্বের আর একটি ভাগ রয়েছে ফাইনাইট আর নন ফাইনাইট, রাইট? আমরা সেটা আলোচনা করব। দেখো, ফাইনাইট এবং নন ফাইনাইট আমরা কি বললাম, যে সাবজেক্ট অ্যান্ড টেন্স অনুযায়ী যেটি পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব রয়েছে এখানে, ঠিক আছে? এক্সাম্পল দুটো রাখা আছে, এক্সাম্পল সাহায্যে আমরা বোঝার চেষ্টা করবো। দেখো, তারা কিন্তু সংজ্ঞাটা বলে দিই। অন দ্য বেসিস অফ অ্যাবিলিটি টু কমপ্লিট দ্য সেন্স অফ দ্য মিনিং, there are two types. কমপ্লিট দ্য অ্যাবিলিটি, দ্য মিনিং, there are two types of মেন ভার্ব, ফাইনাইট এন্ড নন ফাইনাইট। তাহলে একটা সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী কোনো ভার্ব যদি চেঞ্জ হয়, সেক্ষেত্রে মেন ভার্ব দুটি ভাগ রয়েছে, এটি হচ্ছে ফাইনাইট ভার্ব, হ্যাঁ, এবং এটি নন ফাইনাইট ভার্ব। যেটি চেঞ্জ হয়েছে সেটি ফাইনাইট ভার্ব, যেটি চেঞ্জ হয় না সেটি নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? দেখো, ফার্স্ট এক্সাম্পল, দ্য রবার্স জাম্পড ফ্রম দ্য রানিং ট্রেন। দ্য রবার্স জাম্পড ফ্রম দ্য রানিং ট্রেন, অর্থাৎ চোরেরা বা রবার্সরা কি করলো, রানিং চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে দিল, জাম্পড করলো। ঠিক আছে, এখানে আমরা যদি সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী দেখি, দেখো সাবজেক্ট অনুযায়ী দেখলে কি হবে, আমরা যদি সাবজেক্টটা চেঞ্জ করি, রবার্স যদি আমরা চেঞ্জ করে আমরা যদি লিখি হি, এক্সট্রিমলি সরি, আমরা লিখি হি। যদি আমরা এক সেকেন্ড একটু ওয়েট করো, তাহলে দ্য রবার্স যদি আমরা চেঞ্জ করি, যদি আমরা লিখি হি, তখন কি হবে? হি জাম্পস করতে পারি, আমরা হি জাম্পস করতে পারি, বা হি ইজ জাম্পড, ঠিক আছে, ফ্রম দ্য রানিং ট্রেন, হি জাম্পস ফ্রম দ্য রানিং ট্রেন। দেখো, এখানে আমরা দেখছি যে জাম্পটা কিন্তু চেঞ্জ হচ্ছে, সেটা হি করলেও চেঞ্জ হবে, সেটা যদি আমরা টেন্স হিসেবে চেঞ্জ করতে পারি, দ্য রবার্স উইল বি জাম্পড, উইল বি জাম্প হবে, এটা তখন এটি মুছে যাবে, ঠিক আছে, উইল বি জাম্প হবে। কিন্তু রানিং ট্রেনটা কিন্তু কোনো মতে চেঞ্জ হবে না, রানিংটা রানিংয়ে থেকে যাবে, রানিং ট্রেন রানিংয়ে থেকে যাবে। তাহলে দ্য রবার্স চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে, টেন্স হিসেবে চেঞ্জ হয়ে যাবে, তখন টেন্স হিসেবে সাবজেক্ট হিসেবে এই জাম্পড যে ভার্বটা রয়েছে এটা চেঞ্জ হবে, কিন্তু রানিং ট্রেনটা কিন্তু চেঞ্জ হবে না। তোমরা নিজেরা দেখতে পেলে, যেটা আমি একটু করে দেখালাম, তোমরা নিজেরা দেখো, তখন তোমরা বুঝতে পেরে যাবে যে সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী জাম্পড ভার্বটা রয়েছে এটা চেঞ্জ হবে, বাট এই রানিং ভার্বটা চেঞ্জ হবে না। তাহলে জাম্পটাকে আমরা কি বলবো? এই জাম্পটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব, এবং এই রানিংটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? দ্য রবার্স জাম্পড ফ্রম দ্য রানিং টেন্স, আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করি, যদি আমরা টেন্স চেঞ্জ করি, আমাদের জাম্পটা চেঞ্জ হবে, রানিংটা কোনো মধ্যে চেঞ্জ হবে না, রানিং ভার্বটা কোনো মধ্যে চেঞ্জ হবে না। তাহলে যেটা চেঞ্জ হবে সেটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব, আর যেটা চেঞ্জ হবে না সেটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? ফাইনাইট ভার্ব ক্যান স্ট্যান্ড অ্যালোন ইন এ সেন্টেন্স অ্যান্ড স্টিল ক্যান মেক সেন্স। ঠিক আছে, নন ফাইনাইট ভার্বস টু ডু নট চেঞ্জ উইথ দ্য টেন্স, নাম্বার অ্যান্ড পার্সন। নন ফাইনাইট ভার্ব কিন্তু চেঞ্জ হবে না, টেন্স অনুযায়ী চেঞ্জ হবে না, নাম্বার অনুযায়ী, পার্সন অনুযায়ী কিন্তু ডু নট চেঞ্জ হবে না। নন ফাইনাইট ভার্বস আর ইউজড অ্যাজ এ নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। ঠিক আছে, বোঝা গেল?
একটা সেন্টেন্সে একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। সি ওয়ান্টস টু মিট ইউ, সি ওয়ান্টস টু মিট ইউ। এখানে দেখো তোমরা বলো, এখানে তোমরা বলতে পারবে যে এখানে কোনটি ফাইনাইট ভার্ব কোনটি নন ফাইনাইট ভার্ব। আমরা যদি সি ওয়ান্টেড টু করি, আমরা যদি সি ওয়ান্টেড করি, বা হি, আমরা যদি সেন্টেন্স সাবজেক্ট চেঞ্জ করি, যদি আমরা হি লিখি, হি ওয়ান্টেড টু মিট ইউ, বা হি উইল ওয়ান্ট, হি উইল ওয়ান্ট টু মিট ইউ, এক্ষেত্রে কিন্তু ওয়ান্ট টু মিটটা চেঞ্জ হবে না, এখানে হি ওয়ান্টসটা চেঞ্জ হয়ে যাবে, বা টু মিটটা চেঞ্জ হবে না, মিটটা এখানে চেঞ্জ হবে না। এই টু মিটের একটা ফান্ডা রয়েছে, সেটা আমরা নেক্সট পার্টে জানবো, সেটা আমরা অক্সিলারি ভার্বের পার্টে জানবো। সরি, ভুল বলছি, সেটা আমরা নন ফাইনাইট ভার্বের একটা পার্টে জানবো। ঠিক আছে, এটার ফান্ডা রয়েছে একটা। তাহলে হি ওয়ান্টস টু মিটটা চেঞ্জ হবে না, বাট এখানে ওয়ান্টসটা চেঞ্জ হবে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী। হি ওয়ান্ট হয়ে যাবে হি ওয়ান্টেড টু মিট ইউ, হি উইল ওয়ান্ট টু মিট ইউ, এক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে ওয়ান্টস আছে, তাহলে এখানে ওয়ান্টসটা চেঞ্জ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে একটা তোমাদের ফাইনাইট ভার্ব, যেটা চেঞ্জ হবে না, টু মিট। এটা হয়ে যাবে নন ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট এবং এটা হয়ে যাবে নন ফাইনাইট। বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি আমি। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, এবং যদি নাও পারো তাও জানাবে। তাহলে নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্ব ক্লিয়ার হলো, প্রত্যেকে বোঝা গেল? যেগুলো বললাম সেগুলো মনে রাখবে যে সাবজেক্ট অ্যান্ড টেন্স অনুযায়ী যে ভার্বটি চেঞ্জ হয় সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব, এবং সাবজেক্ট অ্যান্ড টেন্স অনুযায়ী যদি চেঞ্জ হয় না সেটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এবং অবজেক্ট গ্রহণ করার ক্ষেত্রে মূল ভার্ব দুটি ভার্ব থাকে, যেটি দ্বারা অবজেক্ট গ্রহণ করা হয় সেটি ট্রানজিটিভ ভার্ব, যেটি দ্বারা অবজেক্ট গ্রহণ করা হয় না সেটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লাসটা অনেক বড় হচ্ছে, তোমরা কিন্তু পুরোটা দেখবে, ঠিক আছে, তোমাদের এখানে লাভ হবে, রাইট। এবার আমরা নন ফাইনাইট ভার্বের লাস্ট আমরা যেটা আমাদের ক্লাসের মূল আলোচনা হবে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের তিনটি ভাগ, যেটা স্পেশাল বললাম আমি, সেগুলো আমরা আলোচনা করব এখন। সবার প্রথমে জিরান্ড থাকবে, তারপর পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বা পার্টিসিপেল, তারপর ইনফিনিটিভ বা টু প্লাস ইনফিনিটিভ। তাহলে জিরান্ড কি, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কি, ইনফিনিটিভ কি, সবগুলো আমরা কিন্তু জানবো আমাদের এক্সাম্পলের মাধ্যমে। ক্লিয়ার? ওকে, দেখো এখানে একটা এক্সাম্পল রয়েছে, এটা আমরা জানবো। দেখো কি লেখা আছে, সিঙ্গিং ইজ মাই হবি। কি লেখা আছে? সিঙ্গিং ইজ মাই হবি, সিঙ্গিং আমার হবি। তাহলে গান করা হচ্ছে আমার হবি, সিঙ্গিং ইজ মাই হবি, গান করা হচ্ছে আমার হবি, সিঙ্গিং ইজ মাই হবি। দেখো এখানে জিরান্ড মানে কি, এখানে দেখো আমাকে বলো তোমরা যে এখানে সিঙ্গিং ভার্বটি এর কি হিসাবে কাজ করছে। সিঙ্গিং ইজ মাই হবি, সিঙ্গিং মানে কি, সিঙ্গের সাথে আইএনজি যোগ হয়েছে, সিঙ্গের সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, এবং এই সিঙ্গিং ভার্বটি কি হিসাবে কাজ করছে। এখানে সিঙ্গিং ভার্বটি একটি নাউন হিসেবে কাজ করছে। সিঙ্গিং ইজ মাই হবি, সিঙ্গিং ভার্বটি একটি নাউন হিসেবে কাজ করছে। আমরা বলছি সিঙ্গিং হচ্ছে আমার একটা হবি, গান করাটা আমার হবি, তাহলে এখানে তোমার বলতে স্যার একটা ভার্ব হতে, কিন্তু এখানে কি হচ্ছে, এটা একটা নাউন হিসেবে কাজ করছে। তাহলে এই নাউন হিসেবে কাজ করছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে, ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে এবং তার পরন্তু নাউন হিসেবে কাজ করছে। তাহলে এই দুটো যখন আমরা পাবো, ভার্বের সাথে যখন আইএনজি যোগ হবে এবং যেটা নাউন হিসেবে কাজ করবে, তখন হবে সেটা হয়ে যাবে আমাদের জিরান্ড। বোঝা গেল? সেটা যাবে আমাদের জিরান্ড। যখন সিঙ্গিংটি দেখতে পাচ্ছ তোমরা, সিঙ্গিংটি হচ্ছে কি, ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে, সিং প্লাস আইএনজি, সিঙ্গিং নাউন হিসেবে কাজ করছে, শব্দের আগে বসে নাউন হিসেবে কাজ করছে এটি, কারণ এটা আমার একটা হবি হিসেবে গ্রহণ করছে আমরা এটা, ঠিক আছে। তাহলে এটা আমরা নাউন হিসেবে গ্রহণ করছি, নাউন হিসেবে নামবাচক হিসেবে সিঙ্গিং ইজ মাই হবি, সিঙ্গিং নামবাচক হিসেবে, নামপদ হিসেবে, সিঙ্গিং হিসেবে আমরা গ্রহণ করছি এটা আমার হবি হিসেবে। তাহলে এটা একটা নাউন হিসেবে কাজ করছে এবং এটা ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে। তাহলে ভার্ব প্লাস আইএনজি এবং নাউন থাকলে সেটাকে আমরা বলবো জিরান্ড, সেটাকে আমরা বলবো জিরান্ড। জিরান্ডের আরেকটা এক্সাম্পল হয়, আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি যে সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। এখানেও ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, সুইমিংটা এখানে আমরা আমাদের একটা নাম পদ্ধতি হিসেবে সুইমিং হিসেবে গ্রহণ করছি। সুইমিং ইজ দ্য বেস্ট, সুইমিংয়ের সাথে সুইমের সাথে যোগ হয়েছে, সুইমিং হয়েছে এবং এটি নাউন হিসেবে কাজ করছে। তাহলে এটি হচ্ছে একটি জিরান্ড, ঠিক আছে। জিরান্ড বোঝা গেল যে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। জিরান্ড জাস্ট এটুকু মনে রাখবে যে ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং নাউন হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাহলে সেটা হবে জিরান্ড, এটা একটা এক্সাম্পল। নেক্সট বলতে যে জাম্পড ফ্রম দ্য রানিং ট্রেন, দেখো এখানে তোমরা বলবে যে এখানে দেখো এখানে দুটি ভাব, জাম্প রয়েছে, রানিং ট্রেন রয়েছে। আমরা যেটা বলেছিলাম ফাইনাইট এবং নন ফাইনাইট ভাব শেখার ক্ষেত্রে জাম্পটা কিন্তু চেঞ্জ হবে, সাবজেক্ট এন্ড টেন্স অনুযায়ী জাম্পটা চেঞ্জ হবে। তুমি সাবজেক্ট চেঞ্জ করো, হি জাম্পস হয়ে যাবে, হ্যাঁ, তারপরে হি উইল জাম্প হয়ে যাবে, বা দে হ্যাভ জাম্পড হয়ে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু দে ওয়ার জাম্পড হয়ে যাবে। তাহলে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী কিন্তু এই ভার্বটা, এই জাম্প ভার্বটা চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এটা হবে একটা কি, এটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে। রানিং ট্রেন, এই রানিং হবে না, তাহলে এটা একটা নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে।
একইভাবে এর একটা ফান্ডা রয়েছে, এর রানিংটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এর রানিংটা কি হয়েছে, রানিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা সাধারণত জানি প্রেজেন্ট ফর্ম থাকে, পাস্ট ফর্ম থাকে, আর পাস্ট পার্টিসিপল থাকে, কিন্তু তার আগে থাকে একটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, তাহলে এখানে একটা প্রেজেন্ট পার্টিসিপল। না স্যার প্রেজেন্ট পার্টিসিপলটা কেমন, না এই দেখো রান প্লাস আইএনজি, রান এখানে একটা ভাওয়াল থাকার ক্ষেত্রে ডবল এন হয়েছে, তাহলে রান প্লাস আইএনজি রানিং, তাহলে এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে রানিং ট্রেন। এবারে এই রানিংটা তোমরা কি বলো, এবার তোমরা বলবে রানিংটা কি, এখানে তোমরা বলতে গেলে ভার্ব, কিন্তু আমি বলবো না বটে, কিন্তু এদিকে দেখো এর প্যাশনের এর পরেটা হচ্ছে ট্রেন। ট্রেনটা কি, ট্রেনটা একটা নাউন, নাউন তো। এবারে এটি যখন ট্রেনকে মডিফাই করছে, এই ট্রেনটা যখন একে মডিফাই করছে, রানিংটাকে মডিফাই করছে, ধর কেমন ট্রেন, রানিং ট্রেন। কীরকম ট্রেন, রানিং ট্রেন। ট্রেনটা কেমন, চলন্ত, রানিং ট্রেন, ঠিক আছে। তাহলে এটা যখন মডিফাই করছে, তাহলে মডিফাই যখন কী বলে, তাহলে নাউন অফ প্রনাউন যখন মডিফাই করে তখন তার কী বলা হয়, প্রত্যেক গল্পে অ্যাডজেক্টিভ স্যার। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এটা যাবে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে তাকে তো বলছি অ্যাডজেক্টিভ, তাই না। তাহলে ট্রেনটাকে এখানে মডিফাই করছে কি, রানিং শব্দটা, রানিংটা মডিফাই করছে কেমন ট্রেন, চলন্ত ট্রেন, কেমন ট্রেন, চলন্ত ট্রেন। তাহলে এটাকে রানিং বলছি আমরা, রানিং ট্রেন, কেমন ট্রেন, চলন্ত ট্রেন, তাহলে এটা হচ্ছে রানিং। তাহলে এটাকে আচ্ছা বলছি আমরা পার্টিসিপল, তাহলে কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে, তাহলে এখানে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে। তাহলে আমরা একে বলছি, এবং কি বটে, এটা একটা বটে অ্যাডজেক্টিভ, এবং রয়েছে পার্টিসিপলে, তাহলে কি হবে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হবে এটা। তাহলে আমরা জিরান জানলাম, আমরা জানলাম পার্টিসিপল অ্যাডজেক্টিভ জানলাম। পার্টিসিপল অ্যাডজেক্টিভটা বোঝা গেল প্রত্যেকের, যে কি বলতে চাইছি আমি, যে এটাকে মডিফাই, ট্রেনটাকে মডিফাই করছে এটা, তাহলে এটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জিরানটা জানলাম ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং নাউন হিসেবে কাজ করবে সেটা, এবং এখানে জানলাম আমরা যে মডিফাই যেটা করছে, নাউন প্রোনাউনকে মডিফাই যেটা করবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আমরা জিরান্ডার এক্সাম্পল জানলাম, আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভের এক্সাম্পল জানলাম। নেক্সট আমাদের একটা পার্ট পড়ে রয়েছে, লাস্ট ক্লাসের, আমাদের এই ক্লাসের লাস্ট যে পার্ট রয়েছে সেটা হচ্ছে ইনফিনিটিভ, সেটা আমরা জেনে নেব। দেখো ইনফিনিটিভের কি পার্ট রয়েছে, সি ট্রাই টু অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট, সি ট্রাই টু অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট, সি ট্রাই টু অ্যাকসেপ্ট। এখানে তোমরা ট্রাইটাকে চেঞ্জ করতে পারো, সাবজেক্ট এবং টেন্স রয়েছে, তোমরা নিজে বুঝতে পারো। আমি যদি জিজ্ঞাসা করি এখানে ফাইনাইট কোনটা এবং নন ফাইনাইট ভার্ব কোনটা, তোমরা চোখ বুঝে বলে দেবে। ট্রাইটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং টু অ্যাকসেপ্ট হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ এটা সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। ট্রাইটা, সি ট্রাইটা সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। হি ট্রাইজ করতে পারো, সি উইল ট্রাই, ঠিক আছে, করতে পারো, সে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু টু অ্যাকসেপ্টটা চেঞ্জ হবে না, টু অ্যাকসেপ্টটা চেঞ্জ হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের টু প্লাস ইনফিনিটিভ। টু প্লাস ইনফিনিটিভ मतलब क्या স্যার, না টু প্লাস মানে হচ্ছে কি, যে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হবে যেটা, সেটা হচ্ছে টু প্লাস ইনফিনিটিভ। যেমন টু অ্যাকসেপ্ট, টু মিট, সি ওয়ান্টস টু মিট ইউ, এগুলো। তাহলে টু প্লাস ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম যেটা রয়েছে সেটা যাবে টু প্লাস ইনফিনিটিভ। তাহলে আমরা নন ফাইনাইট ভাবে তিনটে ভাগ জানলাম। একটা হচ্ছে জিরান্ড এক্সাম্পল আমরা জানলাম যে নাউন হিসেবে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এক সেকেন্ড আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং নাউন হিসেবে কাজ করবে, ভার্বের সাথে আইএনজি যোগ নাউন হিসেবে কাজ করবে। এবং পার্টিসিপল হিসেবে জানলাম যে অ্যাডজেক্টিভ হবে, কারণ নাউনটাকে মডিফাই করবে। যেমন হি স্যাট অন দ্য ব্রোকেন চেয়ার, কেমন চেয়ার, ব্রোকেন চেয়ার, চেয়ারটা কেমন, ব্রোকেন, তাহলে এখানে চেয়ারটাকে মডিফাই করছে কে, ব্রোকেন ওয়ার্ডে, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে ওটাকে আমরা বলছি পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তারপরে ইনফিনিটিভ, সি ওয়ান্টস টু মিট ইউ, সেটা হচ্ছে ইনফিনিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সি ওয়ান্টস টু মিট ইউ, টু মানে ভার্বের সাথে টু প্লাস V1, টু প্লাস V1, এটা হচ্ছে আমাদের টু প্লাস ইনফিনিটিভের ফান্ডা। তাহলে আমরা আজকের ক্লাসে কি কি জানলাম সাম আপ করে নিই। আমরা জানলাম ভার্বকে আমরা জানলাম দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আমরা আজকে মেন ভার্বের পুরো পোর্শনটা আলোচনা করলাম, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এবং নন ফাইনাইট ভার্বের তিনটি ভাগ, জিরান্ড, পার্টিসিপল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ, এবং ইনফিনিটিভ বা টু প্লাস ইনফিনিটিভ। এগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম, প্রত্যেক উদাহরণ সহ বোঝানোর চেষ্টা করলাম, মুখে মুখে বলে দিলাম, যেগুলো বললাম সেগুলো তোমরা খাতায় ঢুকে নাও। এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। আমরা নেক্সট পার্টে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব সম্বন্ধে আলোচনা করব। তাহলে এই আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এবং প্রত্যেকে নোটটি খাতায় লিখে নিও। যেটা বললাম, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।